সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে। আসলে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ইতালি ক্রিকেট। তো ইতালি ক্রিকেট নিয়ে আসলে যে কথাগুলো আসলে বলতে চাই সেটা আসলে বেশিরভাগ মানুষেরই আসলে জানা নেই ব্যাপারটা। সেটা হচ্ছে যে ইতালি, আমরা আসলে খবর দেখেছি যে ইতালি টি-20 বিশ্বকাপ 2026 টি-20 বিশ্বকাপে আসলে কোয়ালিফাই করেছে। তো যেটা হচ্ছে যে ইতালি ক্রিকেটটা আসলে মানে হঠাৎ করে যে আমরা দেখছি যে ইতালি ক্রিকেট হঠাৎ করে উত্থান, আসলে ইতালি ক্রিকেটের উত্থানটা হঠাৎ করে না, এটা আসলে মানে ফিনিক্স পাখির মতো, অর্থাৎ মানে ফিনিক্স পাখির মতো আসলে উত্থান হচ্ছে। ফিনিক্স পাখি ঠিক যেরকম লুকায়িত থাকে হঠাৎ করে উত্থান হয়ে যায়, ঠিক এরকমই আসলে ইতালি ক্রিকেটের উত্থানটা। 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা ফুটবলে। তারা গত শেষ 2বার আসলে বিশ্বকাপ খেলতে পারেনি, 2018 এবং 2022 ফুটবল বিশ্বকাপে তারা খেলতে পারেনি, এবং 2026 বিশ্বকাপেও আসলে তারা খেলতে পারবে কিনা সেটা নিয়ে আসলে এখনো শঙ্কা রয়েছে। তারা আসলে মানে তাদের কোয়ালিফাইং অর্থাৎ বিশ্বকাপ কোয়ালিফাইং তাদের অবস্থানটা আসলে এতটাই নাজুক, তারা আসলে খেলতে পারবে কিনা সেটা নিয়ে তারা এখনো মানে অনেক ধরনের সমীকরণ মিলানোর ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে। তো যাই হোক, এর মধ্যে আসলে ইতালি ক্রিকেট একটা সুখবর পেয়েছে, সেটা হচ্ছে যে ইতালি ক্রিকেট আসলে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, অর্থাৎ প্রথমবারের মতো কোনো টি-20 বিশ্বকাপে তারা জায়গা করে নিল। তো আমি আসলে যে ব্যাপারটা বলতে চাই ইতালি ক্রিকেটটাকে, যে ইতালি ক্রিকেট একটা মজার বিষয় জানে যে ইতালির একটা শহর ম্যান ফলকন বলে একটা শহর আছে, সেই শহরে কিন্তু ক্রিকেটটাকে আসলে নিষিদ্ধ করা হয়েছিল গত এক বা 1.5 বছর আগে। তো সেটা আসলে রাজনৈতিক কারণ, অভিবাসন কারণে, অভিবাসীদের নিয়ন্ত্রণ করার জন্য আসলে সেটা করা হয়েছে। তো সব মিলিয়ে ইতালিতে ক্রিকেটটা জনপ্রিয় না, তবে এই যে আমরা বলছি জনপ্রিয় না, ইতালিতে এক সময় কিন্তু ক্রিকেটটা জনপ্রিয় ছিল। আর কিভাবে জনপ্রিয় ছিল সেটা একটু বলতে হলে আসলে ব্রিটিশ সাম্রাজ্যের কথা আসলে আসে। তো ব্রিটিশরা আসলে যে কয়টা দেশ আসলে শাসন করতে পারেনি তার মধ্যে একটা ইতালি একটা, যে ইতালিতে আসলে কোনো ব্রিটিশ শাসন যায়নি। তবে ইতালিতে ব্রিটিশ শাসন না গেলেও আসলে ইতালির উন্নয়ন বা ইতালিতে এখন বর্তমান যে ইতালির রূপ, এই ইতালির রূপ দিতে কিন্তু ব্রিটিশদের একটা হাত রয়েছে। সেখানে টেক্সটাইল মিল, তারপরে বিভিন্ন ধরনের পোর্ট নির্মাণ, সব কাজগুলোই আসলে ব্রিটিশদের করা। তো এই সুবাদে আসলে ইতালিতে আসলে ক্রিকেটটা জনপ্রিয় হয়েছিল তখনকার সময়টা। সেটাও আমি যে ঘটনাটা বলছি সেটাও আনুমানিক আপনার 1800 শতকের দিকে বা 1800 শতকের শেষ দিকের সময়কার কথা, যখন আসলে সুয়েজ ক্যানেলটা উদ্বোধন হয়েছিল, সুয়েজ ক্যানেলটা চালু হয়েছিল। সেই সময় আসলে ইতালিতে ব্রিটিশদের অনেক লোক সমাগম ছিল ব্রিটিশদের ইতালিতে। তো এই একটা হচ্ছে ঘটনা। তো এই সময় আসলে ইতালিতে 4টা ক্লাব, অর্থাৎ আমরা যদি ইতালির ফুটবলকে ফলো করে থাকি তাহলে দেখবো যে এসি মিলান, ইন্টার মিলান, রোমা, জেনোয়ার মতো ক্লাবগুলোর নাম আমরা আসলে অহরহই শুনি। তো মজার বিষয় হচ্ছে এই 4টা ক্লাবই কিন্তু আসলে পুরো দস্তুর ফুটবল ক্লাব কখনো ছিল না। তারা আসলে ক্রিকেট ক্লাব ছিল, ক্রিকেট এবং ফুটবল ক্লাব ছিল। আমি যদি একটু 1899 সালের কথা বলি, সেটা হচ্ছে যে এসি মিলান, অর্থাৎ ইতালির মিলান শহরের সবচেয়ে পুরনো ক্লাব যেটা এসি মিলান কিন্তু মিলান ক্রিকেট ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছিল। তো সে সময় আসলে ব্রিটিশদের, যাই হোক মানে যেহেতু তখন ব্রিটিশরা ইতালিতে ছিলেন, তারা আসলে তাদের নিজেদের রিক্রিয়েশনের জন্য আসলে ক্লাবটা প্রতিষ্ঠা করেছিলেন। তো ফুটবল এবং ক্রিকেট দুটোই ছিল। তো সে সময় আসলে 1899 সালে তারা ক্লাবটা খুব দুর্দান্তভাবে চালাচ্ছিলেন, খুব ভালোভাবে চলছিল, বিভিন্ন সুসংগঠিতভাবে। কিন্তু একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছিল যে ওই ক্লাবটাতে আসলে কোন খেলোয়াড়রা খেলবে, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক, সেটা মানে ক্লাব যারা প্রতিষ্ঠা করে তাদের মধ্যে একটা ঝামেলা লাগে। তো এই ঝামেলার পরে আসলে 1908 সালে ওই এসি মিলানে যারা বানিয়েছিলেন তাদের মধ্যে কিছু লোকজন বের হয়ে এসে 1908 সালে ইন্টার মিলান প্রতিষ্ঠা করেছিলেন। তো ইন্টার মিলানকে যখন তারা প্রতিষ্ঠা করেছিলেন, আমরা আসলে ইন্টার মিলান বলে থাকি, কিন্তু সেটা ফুল নেম কিন্তু ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বলা হয় ওদের ইতালিয়ান ভাষায়। তো সেই ক্লাবটা আসলে ফুটবল এবং ক্রিকেট দুটাই ছিল। তো এইভাবে আসলে তারা খুব সুন্দরভাবে চলছিল। তো এরপরে যেটা হয় যে রোমা বা ইতালির আরেক শহর রাজধানী রোম বা জেনোয়ার মতো শহরগুলোতে আসলে সেখানেও তো আসলে ব্রিটিশরা ছিলেন, তারাও চাচ্ছিলেন যে তাদের জন্য একটা ক্লাব হোক। তো এরই সুবাদে আসলে 1927 সালে রোমায় আসলে ক্লাব একটা করা হয়। সেই ক্লাবটা হচ্ছে এএস রোমা। তো এস রোমা আসলে ঠিক ক্রিকেটের সাথে কখনো সম্পৃক্ত ছিল না, সরাসরি সম্পৃক্ততা ছিল না। রোমাকে আসলে 3টা ক্লাবের মাধ্যমে করা হয়েছে, অর্থাৎ 3টা ক্লাবকে একসঙ্গে করে, অর্থাৎ মার্জার করে আসলে ক্লাবটা তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে সেই 3টা ক্লাবের মধ্যে একটা ছিল হচ্ছে রোমান ক্লাব, যেটা আসলে মূলত ক্রিকেট ক্লাব ছিল। তো এই কারণে আসলে আমরা বলে থাকি যে এস রোমার সাথে একটা ক্রিকেটের একটা সম্পর্ক আছে। এবং আরেকটা ক্লাবের কথা আমরা বলছিলাম, সেটা হচ্ছে জেনোয়া হচ্ছে একটা শহর, ইতালির একটা শহর, সেখানে হচ্ছে ইতালির সবচেয়ে বড় সমুদ্র বন্দর জেনোয়া পোর্টটা অবস্থিত।
তো সেখানে যেটা হয়েছে যে জেনোয়া পোর্টের ওখানে ব্রিটিশরা জেনোয়া পোর্টটা নির্মাণই করছিলেন ব্রিটিশরা। তো ব্রিটিশরা যখন জেনোয়া পোর্টটা নির্মাণ করছিলেন তো তারা আসলে একটা ক্লাব তৈরি করেছিলেন, সেটা হচ্ছে তুরিনো ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব। এবং সেখানে যথারীতিভাবে আসলে ক্রিকেট এবং ফুটবল দুইটা খেলাই হতো, কিন্তু দুর্ভাগ্যজনক বশত আসলে 5 বা 6 বছরের মাথায় কি আসলে ক্লাবটাকে বন্ধ করে দিতে হয়, আসলে বিভিন্ন কারণে তারা আসলে করতে পারেনি। তো সেই সময় আসলে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার সময় ছিল, এবং তিনি আসলে ওই সময় তাদের নির্দেশে ওইখানকার লোক মানে জেনোয়াতে থাকে স্থান মানে ব্রিটিশদের জন্য আসলে একটা ক্লাব করার একটা উদ্যোগ নেন। সেই ক্লাবটার নাম ছিল হচ্ছে জেনোয়া ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব। তো জেনোয়াতে আসলে তখনই ওইটার মাধ্যমে আসলে ক্রিকেট এবং ফুটবল ক্লাব চালু হয় এবং তারা আসলে সবাই খেলেন। তো একটা মজার বিষয় জানিয়ে রাখি যে শুরুতে কিন্তু জেনোয়াতে আসলে ক্রিকেট মানে ইতালিয়ানদের কোনো প্রবেশাধিকার ছিল না জেনোয়া ক্লাবটাতে, সেখানে আসলে ব্রিটিশরাই আসলে ক্রিকেট খেলতেন বা ফুটবল খেলতেন। তো পরবর্তীতে ব্রিটিশরা যখন আসলে ইতালি ছেড়ে চলে যায় পুরোপুরিভাবে, তখনই আসলে এই ক্লাবটা ইতালিয়ানদের হাতে চলে যায়। এবং যেহেতু এখানে আসলে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার সময়ের আসলে স্মৃতি আছে, তো তার সৌজন্যে বা সেই সৌজন্যে আসলে জেনোয়া ক্লাবটা ইতালিয়ানদের হাতে যাওয়ার পরেও আসলে ক্রিকেট ফুটবল দুটাকে আসলে একসঙ্গে তারা চালিয়ে গিয়েছিল। কিন্তু 2000 সাল পর্যন্ত আসলে তারা একই কাজ করেছে। কিন্তু পরবর্তীতে যখন তারা যখন বুঝতে পারে যে আসলে ক্লাবটাতে মানে ক্রিকেট ইতালিতে অন্তত ক্রিকেটের কোনো ভবিষ্যৎ নেই, ঠিক তখনই আসলে তারা ক্রিকেটটাকে বন্ধ করে দেয়। তো এইটা আসলে মূলত একটা বিষয় যে ইতালিতে আসলে বড় বড় ক্লাবগুলো আসলে ক্রিকেটের সঙ্গে সংযুক্ত। তো এটা আসলে একটা জিনিস প্রমাণ করে যে ইতালি ক্রিকেট কিন্তু আজকে কিংবা কালকে হুট করে তৈরি হওয়া কিছু না। ইতালির ক্লাব ক্রিকেট কিন্তু শুরু হয়েছে সেই 1800 শতকের শেষ দিকে এসে। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইতালিতে যখন আমরা আসলে এই বড় বড় ফুটবল ক্লাবগুলোর কথা বলছি, তো ইতালিয়ান ফুটবল মানে ক্রিকেট ফেডারেশন কিছুদিন আগে একটা ইনফরমেশন জানিয়েছিল যে তাদের দেশে আসলে একটা বা দুইটা বা কয়েকটা ক্লাব নেই, আমাদের বাংলাদেশের ক্রিকেটের চেয়ে অন্তত অনেক বেশি তাদের ক্লাব আছে, প্রায় 100-র অধিক ক্লাব আছে যারা আসলে ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের অধীনে আসলে বিভিন্ন ধরনের টুর্নামেন্টগুলোতে অংশ নেয়। সো ইতালি যে আসলে ক্রিকেটে এসেছে বা ক্রিকেট বিশ্বকাপের সুযোগ পেয়েছে, এটা আসলে কোনো একটা ফ্লুক ঠিক বলা যাবে না, কারণ তারা আসলে তাদের যে দলটা গঠন করেছে সেই দলটাও আসলে বিভিন্ন তাদের মানে প্রবাসী ক্রিকেটারদেরকে নিয়ে আসা, যেমন জো বার্নস, মেনেত্তি, এরকম তারপরে জেরে ডার্নবার্গের মতো ক্রিকেটাররা সেখানে খেলেন। তারা কিন্তু ইতালিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার। সো তারা হয়তো তারা বিভিন্ন দেশে বড় হয়েছেন, অস্ট্রেলিয়া কেউ ইংল্যান্ডে, কিন্তু তারা আসলে ইতালিয়ান বংশোদ্ভূত। তারা আসলে শিকড়ের টানে শেষ পর্যন্ত ইতালিতে ফিরে এসেছেন, ইতালিতে এসে ক্রিকেট খেলছেন। সো এটা আসলে একটা কখনো ফ্লুক বলা যাচ্ছে না। তো ইতালি আসলে নিজ যোগ্যতায় নিজভাবেই এসেছে, এবং ইতালি ক্রিকেট যদি এভাবে আসলে চলতে থাকে, ইতালি ক্রিকেট আশা করা যায় যে সামনে খুব দ্রুতই সামনে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।